রামকুমার নামের এক লোক থাকতো। ও আখের রস বিক্রি করত। ওর আখের রস খুবই মিষ্টি ও সুস্বাদু হতো, কিন্তু ও নিজে খুবই ঝগড়ুটে আর কটুভাষী ছিল। রামকুমার, তোমার দোকানের আখের রস খেতে খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই এই কি কথা বলে, এতে আর নতুন কি? রামকুমার সব সময় চিন্তিত থাকতো। খদ্দেরগুলো আমাকে জ্বালিয়ে মারছে, এতটুকু শান্তিতে থাকতে দিচ্ছে না। আরে ভাই রামকুমার, কোথায় আছো? বলো, কি ব্যাপার? তুমি ধার নেওয়া টাকাগুলো কবে দিচ্ছ? আর সুদ তো তুমি সময় মতো দিচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? সুদ তো দিচ্ছি। আমায় এত কথা শোনাচ্ছ কেন? তোমার ঋণ শোধ করে দেব। তুমি প্রত্যেকবার একই কথা বলো। দেখো, তুমি আমার ধার শোধ করে দাও, নইলে। হ্যাঁ হ্যাঁ, কি করে নেবে তুমি? আমায় ধমকি দিচ্ছ? ঠিক আছে, আমি তোমার ঋণ শোধ করব না। আমিও দেখে নেব ঋণ শোধ না করে কোথায় যাবে। আমি এখন যাচ্ছি, কিন্তু আবার আসবো। হ্যাঁ, আমার মেজাজ একেবারে খারাপ করে দিয়ে গেল। তখনই ওর দোকানে এক মন্ত্রী এলো। রামকুমার, রাজা মশাইয়ের হুকুম হয়েছে যে তোমাকে ওনার জন্য 2 বালতি আখের রস জোগাড় করে রাখতে হবে। কাল দুপুরবেলার আগেই আখের রস নিয়ে রাজবাড়িতে পৌঁছে যেও। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে দেব। পরদিন সকালবেলা রামকুমার 2 হাঁড়ি আখের রস বের করে রেখে দিল। তারপর ও শম্ভু গাড়িওয়ালার জন্য অপেক্ষা করতে লাগলো, যাতে করে ও রাজবাড়িতে আখের রস পৌঁছে দিতে পারে। যতক্ষণ শম্ভু আসছে ততক্ষণে আমি বাড়ি গিয়ে খেয়ে আসি, তারপর শম্ভুর সাথে আখের রস নিয়ে রাজবাড়ি চলে যাব। কিছুক্ষণ পর রামকুমার যখন ফিরে এলো, এসে দেখলো যে আখের রস গায়েব হয়ে গেছে। আরে, আখের রস কোথায় গেল? ও নিরাশ হয়ে শম্ভুর সাথে রাজমহলে পৌঁছলো, আর ওখানে গিয়ে পুরো ব্যাপার মন্ত্রীকে বলল। ঠিক আছে, আমি বের করব আসল চোর কে। পরদিন সকাল সকাল মন্ত্রী মশাই রামকুমারের কাছে এসে পৌঁছে গেল। তোমার কি কারো উপর সন্দেহ আছে? হ্যাঁ, আমার মনোজের উপর সন্দেহ হচ্ছে। তখনই রাজার হাতি পাশ দিয়ে চলে যায়। আরে বাহ, রাজার হাতি কি তাইলে এখানেও আসে? হ্যাঁ, রাজার হাতি তো রোজই এখান দিয়ে যায় আর রস খেতে চায়, আর যেগুলো মাটিতে পড়ে যায় সেগুলো চেটেপুটে খেয়ে নেয়। মনে হচ্ছে রাজার এই হাতি গতকালকেও তোমার আখের রস খেয়েছে। রাগের বশবর্তী হলে আমরা ভালো সম্পর্ককেও খারাপ চোখে দেখি। হ্যাঁ, মনে হচ্ছে আপনি ঠিকই বলেছেন। আমি রাগের বশবর্তী হয়ে একথা ভুলেই গিয়েছিলাম যে হাতিটিও এখান দিয়েই যায়। আমি খামোকা মনোজের উপর সন্দেহ করছিলাম। চিল আর ডাকাত। এক রাজ্যে ভানুপ্রতাপ নামের এক খুব ভালো রাজা রাজত্ব করত। ওনার শাসনে সবাই ভালো ছিল। সব ভালো থাকা সত্ত্বেও একটি গড়বড় ছিল। রাজ্যের সীমানাতে ডাকাতদের এক দল থাকত, যারা যাত্রীদের লুটপাট করত। একবার প্রতিবেশী রাজ্যের রাজকুমারী কোনো কাজে এ রাজ্যে আসছিল। ডাকাতরা রাজকুমারীকে অপহরণ করে নেয়। যখন রাজা জানতে পারলেন আমার রাজ্যে কোনো অতিথির সাথে এরকম ঘটনা ঘটা তো খুবই লজ্জাজনক ব্যাপার। সেনাপতি, কিছু করো, সেই রাজকুমারীর খোঁজ করো। ঘোষণা করে দাও, প্রতিবেশী রাজকুমারীর হদিশ যে দিতে পারবে ওকে পুরস্কার দেওয়া হবে। কিছুদিন পর এক ব্যক্তি রাজমহলে এলো। মহারাজের জয় হোক, আমার নাম ভুবন। আমি প্রতিবেশী রাজকুমারীকে খুঁজে আনব। ঠিক আছে, কিন্তু সাবধানে যেও, ওরা কিন্তু ভয়ঙ্কর ডাকাত। ভুবন এক বড় পুটলি নিয়ে রাজমহল থেকে বেরিয়ে পড়ল। দেখো সর্দার, একটি লোক এইদিকেই আসছে, আর একটি বড় পুটলিও আছে। চলো ব্যাটাটাকে লুটে নেই। ডাকাতরা যেই এগিয়েছে অমনি লোকটি গায়েব হয়ে যায়। আরে, কোথায় গেল লোকটা? ভুবন পাখিদের ভাষা জানত। ও পাখিদের বলতে শুনেছিল যে ডাকাতরা আসছে, তাই ও লুকিয়ে পড়েছিল। কিছু দূর এগুতেই ওর একটি চিলের সাথে দেখা হয়। চিল, চিল, তুমি কি বলতে পারবে পড়শি রাজকুমারীকে ডাকাতরা কোথায় লুকিয়ে রেখেছে? তুমি কি আমার ভাষা বুঝতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারবো। দেখো, জঙ্গলের ঠিক মধ্যখানে এক বিশাল গাছ আছে।
সেই গাছের ডালে একটি রশি বাঁধা আছে। সেই রশি ধরে টানলে পাশের এক গুহার মুখ খুলে যায়। সেই গুহাতেই রাজকুমারী বন্দী হয়ে আছে। চিল, তুমি খুব ভালো। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমি চাই যে তুমি রাজকুমারীকে মুক্ত করো আর ডাকাতদের কোথাও আটকে দাও। হ্যাঁ, চলো তাই করি গিয়ে। ভুবন গুহা থেকে রাজকুমারীকে বাইরে বের করে আনলো আর ওখানেই গাছের আড়ালে লুকিয়ে রইল। ডাকাতরা যখন ফিরে এসে গুহার ভেতরে গেল, তখন ভুবন একটি বড় পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দিল আর রাজকুমারীকে নিয়ে রাজমহলে ফিরে এলো। রাজা ওকে পুরস্কার দেন আর রাজ্যের মন্ত্রী বানিয়ে নেন। নীতি কথা, ভালো লোকের সাথে সবসময় ভালোই হয়। জাদুর দাড়ি। কনকপুর রাজ্যে এক গরিব কৃষক গগন থাকত। ও সারাদিন খেতে মজুরি করত। গরিব বলে ও রোজ দাড়ি শেভ করতে পারত না। দাড়ি কামানোর টাকাগুলো ও বাঁচিয়ে রাখত। সেজন্য গগনের দাড়ি রোজ বেড়েই যাচ্ছিল। একদিন গগনের বউ গগনকে বলল, আজ সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে নাও, তোমার দাড়িগুলো তো অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আজ দাড়ি কামিয়ে নিচ্ছি। এরপর গগন নাপিতের কাছে দাড়ি কামাতে যায়। আমার দাড়ি কামিয়ে দাও তো, কত টাকা লাগবে? আপনার দাড়ি কাটতে আমি 200 টাকা নেব, কারণ 1 ঘন্টা লেগে যাবে আপনার দাড়ি কামাতে আমার। কি বলছো, 200 টাকা? এ তো অনেক বেশি। কোনো দরকার নেই শেভ করার। আর গগন ঘরে ফিরে এলো। আরে, তুমি দাড়ি কামাওনি? আমি আমার দাড়ি খুবই ভালোবাসি। আমি এটাকে শেভ করতে পারবো না। দাড়ি আমি আরো লম্বা করব। তুমি জানো না, এটা খুবই কাজের। এটা কোনো সাধারণ দাড়ি না, এটা জাদুর দাড়ি। আর এভাবেই পুরো রাজ্যে গগনের জাদুর দাড়ির কথা ছড়িয়ে যায়। যখন রাজার কানে এই কথা পৌঁছয়, তখন রাজা গগনকে রাজমহলে ডেকে পাঠায়। শুনেছি তোমার নাকি জাদুর দাড়ি। আমাকে এই দাড়ির জাদু দেখিয়ে দাও তো, আমি তোমায় পুরস্কার দেব। গগন ভয় পেয়ে যায়। মহারাজ, আমায় ক্ষমা করে দিন। আমি এই মিথ্যে কথা আমি আমার বউয়ের হাত থেকে বাঁচার জন্য বলেছিলাম। আমি এক গরিব কৃষক, আমার কাছে শেভ করার টাকা নেই, সেজন্য আমি বউকে মিথ্যে কথা বলেছিলাম। রাজা গগনের সত্যবাদিতায় খুবই খুশি হলেন। ঠিক আছে, যাও, তুমি দাড়ি কামিয়ে এসো। আমি তোমার কাছ থেকে তোমার এই দাড়ি কিনলাম। এই নাও এর মূল্য। কিন্তু মহারাজ, এটা আপনার কোন কাজে লাগবে? আমি গগনের সততায় খুশি হয়েছি। আমি গগনকে এই জন্য টাকা দিয়েছি যাতে ওর স্ত্রী খুশি হয়। সেজন্য সবাইকে বলে দাও যে মহারাজ গগনের জাদুর দাড়ি কিনে নিয়েছেন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেজন্যই লোকে বলে, আপনজনকে খুশি করার জন্য যে মিথ্যে কথা বলা হয় তা সত্যের থেকেও মূল্যবান। মটন বিরিয়ানিওয়ালা। এক গ্রামে রফিক নামের একটি ছেলে তার বাবার সাথে থাকত। রফিক লেখাপড়া জানতো না, তাই ও মজুরি করে ঘর চালাতো। একদিন যখন ও ঘরে এলো, তখন ওর বাবা ওকে বলল, আরে রফিক, কেন সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াও? কোনো কাজকর্ম করো না কেন? না বাবা, আমি জমিদার বাড়িতে মজুরি করতে গিয়েছিলাম। দেখো, বদলে কিছু চাল আর মাটন দিয়েছে আমায়। বাবা, মজুরি যদি করতে চাস তো শহরে তোর মামার কাছে চলে যা, সেখানে টাকাও বেশি পাওয়া যাবে। হ্যাঁ বাবা, আমি যাব, কিন্তু প্রথমে তোমাকে আমি মটন বিরিয়ানি বানিয়ে খাইয়ে দিই। তারপর দুজনে খুশি হয়ে মটন বিরিয়ানি খেতে শুরু করলো। আরে, তুই তো খুব সুস্বাদু বিরিয়ানি বানিয়েছিস বাবা। ধন্যবাদ বাবা। পরদিন সকালবেলা রফিক ওর বাবার কথা মেনে নিয়ে শহরে ওর মামার কাছে চলে যায়। আরে রফিক, তুই কখন এলি? আর তোর বাবা কেমন আছেন? আমার বোন আর তোর মা মারা যাওয়ার পর তো তোরা এখানে আসাই ছেড়ে দিয়েছিস। বলো, কিভাবে আসা হলো? মামু, আমি কাজের খোঁজে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে কাজের ব্যবস্থা। প্রথমে হাত মুখ ধুয়ে নিয়ে কিছু খেয়ে নে,
আরে এই পুটলিতে কি আছে? কি এনেছো আমার জন্য গাঁ থেকে? কিছু না মামু, অল্প বিরিয়ানি এনেছি। আরে তবে কিসের জন্য অপেক্ষা করছো? এসো দুজনে মিলে খাওয়া যাক। এভাবে দুজনেই বিরিয়ানি খেতে শুরু করলো। আরে রফিক, তুই তো সত্যি খুব সুস্বাদু বিরিয়ানি বানিয়েছিস। ধন্যবাদ মামু। তুই এক কাজ কর, কাজের খোঁজ ছেড়ে দে। তুই একটি বিরিয়ানির ঠেলা লাগিয়ে নে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আর এভাবে রফিকের মামা শহরের মাঝখানে রফিকের জন্য একটি বিরিয়ানির ঠেলা লাগিয়ে দিল। যে কেউ সেদিক দিয়ে যেত বিরিয়ানির গন্ধে আকৃষ্ট হয়ে ওর দোকানে চলে আসতো। আর কিছুদিনের মধ্যেই রফিকের মটন বিরিয়ানির ব্যবসা হু হু করে বাড়তে লাগলো। খদ্দেরও দিন দিন বাড়তে থাকলো। আরে ভাই রফিক, তুমি তো খুব সুস্বাদু মটন বিরিয়ানি বানাও, যেন অমৃত। হ্যাঁ ভাই হ্যাঁ, এমন সুস্বাদু বিরিয়ানি পুরো শহরে কেউই বানাতে পারে না। ধন্যবাদ। দেখতে দেখতে রফিক এক বড় দোকানের মালিক হয়ে গেল আর শহরে একটি ঘরও বানিয়ে ফেলল। সেজন্য লোকে বলে পরিশ্রমী সফলতার চাবিকাঠি। Please subscribe.